হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস এই বিষয়টা আলোচনা করার আগে আমরা যে দুটো টপিক আলোচনা করেছি তার মধ্যে একটি হলো গিয়ে কি সমাসের বিভিন্ন পদ বা পদ সম্পর্কিত ধারণা এবং দ্বন্দ্ব সমাস। আমি দুটোই আই বাটনে দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা দেখে নিও। তবে একটা কথা বলবো যে এই কর্মধারয় সমাস আলোচনা করার আগে যে বিষয়টা আমাদের সবার আগে বলতে হয় সেটা হলো গিয়ে কি বাংলা ব্যাকরণের এই ধারার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হলো কর্মধারয় সমাস। কারণ এখানে সবচেয়ে বেশি উপমা ব্যবহার বা তুলনা ব্যবহার করা হয়েছে। তো তুলনা কিভাবে ব্যবহার করা হয় সেটা আমরা পরের ক্লাসগুলোতে আলোচনা করব। তবে আজকে শুধু জেনে রাখবো যে কর্মধারয় সমাসটা কি। কর্মধারয় সমাসটা হলো এমন এক ধরনের সমাস যেখানে বিশেষ্য এবং বিশেষণ এই দুটো পদের মধ্যে সমাস হয়ে থাকে। আমরা আমাদের যখন দ্বন্দ্ব সমাস আলোচনা করেছিলাম সেখানে কিন্তু আলোচনা করেছিলাম যে বিশেষ্যের সঙ্গে বিশেষ্য পদ বা বিশেষণের সঙ্গে বিশেষণ পদের মধ্যে দ্বন্দ্ব। এখানে কিন্তু বিষয়টা কিছুটা সেরকমই, কিন্তু তার মধ্যে একটি নতুনত্ব আছে। নতুনত্ব হচ্ছে গিয়ে কি না, যে সমাসে পূর্বপদ সাধারণত কি হয় না পরপদের বিশেষণ হয়। এখানে দুটো পদ বিশেষণ হয়, সেখানে সে ধরনের উদাহরণ আমরা পাবো। কিন্তু এই বিষয়টা স্পেসিফিক মার্ক করতে হবে যে সমাসে পূর্বপদ কি হয় না, যে সাধারণভাবে পরপদের বিশেষণ পদ হিসেবে ব্যবহৃত হয় সেই ধরনের সমাসকে আমরা বলছি গিয়ে কি কর্মধারয় সমাস। একটা কথা মাথায় রেখো, এখানে যে শুধুমাত্র পূর্বপদ মানে বিশেষণ হবে, পরপদ বিশেষ্য হবে এমনটা সবসময় কিন্তু হয় না। সেটা আমরা যখন শ্রেণীবিভাগ আলোচনা করব, যখন কর্মধারয় সমাসের সাধারণ কর্মধারয় সমাসের আলোচনা করব, সেখানে পার্ট বাই পার্ট ডিসকাশন করব। তবে একটা কথা মাথায় রেখো, এখানে হচ্ছে বিশেষ্য পদের সঙ্গে বিশেষ্য পদ, আবার কখনো কখনো দেখি বিশেষণ পদের সঙ্গে বিশেষণ পদ, বা যেটা তোমাদের এখন দেখছো সংজ্ঞাতে পূর্ব পদের সঙ্গে পরপদ, পূর্বপদ হচ্ছে পরপদের বিশেষণ পদ হয়ে থাকে। এর উল্টোটাও কিন্তু হয়, অর্থাৎ পূর্বপদ হচ্ছে বিশেষ্য, পরপদ বিশেষণও কিন্তু হয় সমাসবদ্ধ পদের ক্ষেত্রে। এটা অবশ্যই পূর্ব নিপাতনের ক্ষেত্রে এটা আমরা লক্ষ্য করি, বাট হ্যাঁ হয়। অর্থাৎ সহজভাবে যদি বলি যে বিশেষ্য পদের সঙ্গে বিশেষ্য পদ, বিশেষণ পদের সঙ্গে বিশেষণ পদ, বা বিশেষণ পদের সঙ্গে বিশেষ্য পদের যখন সমাস দেখি আমরা বা সমাসবদ্ধ পদ নিয়মের আমরা দেখি, তখন তাকে আমরা বলছি কর্মধারয় সমাস। যেমন ধরো এটা উদাহরণ দিয়েছে পূর্ণ যে চন্দ্র, চন্দ্র মানে চাঁদ, চাঁদ একটা হচ্ছে উপগ্রহের নাম, তাহলে এটা হচ্ছে বিশেষ্য। হ্যাঁ, কিন্তু বিশেষ চাঁদটা কিরকম পূর্ণরূপ অবস্থা, সেই জন্য এটা হচ্ছে গিয়ে কি গুণ দোষ অবস্থা ইত্যাদি বলে বিশেষণ হয়। তা এটাকে আমরা বলবো তো কি না বিশেষণ পদ। তো নিয়ম অনুসারে আমরা যাচ্ছি পূর্বপদ কি হচ্ছে পরপদের বিশেষণ পদ হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু সংজ্ঞাটা আমরা উদাহরণ একটা কথা আবার একটা রিপিট করে দিই। বারবার আমি ক্লাসে বলি অবশ্য, যে যখন তোমরা ক্লাস 9-এ পড়ছো বা ক্লাস 10-এ পড়ছো বা যেই ক্লাসে তোমরা দাও না কেন এই ধরনের সংজ্ঞাগুলো, অবশ্যই উদাহরণ দেবে। উদাহরণ না দিলে কিন্তু পুরো নাম্বার তোমরা পাবে না। তাহলে আমরা কি করলাম, কর্মধারয় সমাসটা জানলাম। এবার যেটা প্রশ্ন হয় যে কর্মধারয় সমাসের ব্যাস বাক্য কি হবে। ব্যাস বাক্য হচ্ছে গিয়ে কি না, এই যে কর্মধারয় পদ, এটা যে আমরা কর্মধারয় পদ বলি বা সমাসবদ্ধ পদ বলি, এই সমাসবদ্ধ পদের ব্যাস বাক্য কি। আমরা বেশিরভাগ বইয়ে কিন্তু পাবো যে করে সে ধরে কর্মধারায়, বা কোথাও কোথাও এটাও পেতে পারি যিনি করেন তিনি ধরেন, এটাও দিতে পারি। এটা আমাদের সাধারণ কর্মধারায়, সাধারণ লিখে রাখো তোমরা, সাধারণ কর্ম সরি সাধারণ কর্মধারয় সমাস, অর্থাৎ সাধারণ কর্মধারয় সমাস। তবে এটা ছাড়াও আরেকটি আমরা কিন্তু পাবো, সেটা হচ্ছে গিয়ে কি না কর্ম ধারণ করে যে, কি না কর্ম, আমি একটু কালিটা চেঞ্জ করে নিই যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। আহ কর্ম ধারণ করে যে, এই ব্যাস বাক্যটাও কিন্তু আমাদের হয়ে থাকে, যার আমাদের সমাস হবে উপপদ তৎপুরুষ, উপপদ তৎপুরুষ। এটা কিন্তু তোমার তুমি কোনো বইয়ে পাবে না। এই যে
কর্ম ধারণ করে যে, এই ব্যাস এটা কিন্তু তোমরা কোথাও পাবে না। তো এটা একটু মাথায় রাখবে, পরীক্ষায় কিন্তু আসে। তাহলে কর্মধারয় সমাসের ব্যাস বাক্য কি হবে? না যে করে সে ধরে কর্মধারায়, বা যিনি করেন তিনি ধরেন কর্মধারায়, বা কর্ম ধারণ করে যে উপপদ তৎপুরুষ। এই তিনটে ব্যাস বাক্যই কিন্তু মাথায় রাখবে। উপরে দুটো আমি বলেছি সাধারণ কর্মধারয় সমাসের উদাহরণ, নিচেটা উপপদ তৎপুরুষের উদাহরণ। নেক্সট যেটা আমাদের জানতে হবে সেটা হলো গিয়ে কি, কর্মধারায় কথার অর্থ কি? কথা খুব সহজ, কর্ম ধারণকারী তাকেই বলছি, বা বৃত্তি ধারণকারী তাকে বলছি আমরা কর্মধারায়। কর্ম বা বৃত্তি ধারণকারী তাকে আমরা বলছি গিয়ে কি, না কর্মধারায়। মনে থাকবে আশা করি। অর্থাৎ কর্ম ধারণকারী বা বৃত্তি ধারণকারীকে বলছি সাধারণ অর্থে কর্মধারায়। নেক্সট যে প্রশ্নটা আমাদের আসে সেটা হচ্ছে গিয়ে, কর্মধারায় কোথায় ব্যবহার, মানে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে? এটা হলো গিয়ে কি, পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। যদিও আমরা তৎপুরুষ সমাস এখনো পড়াইনি, তারপরও আমি একটু রিপিটেশন দিয়ে রাখছি, যে হচ্ছে গিয়ে কি, কর্মধারয় সমাস এবং তৎপুরুষ সমাস উভয় সমাসে কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পায়। তো এই জিনিসটা একটু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই তিনটে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট ফর আমাদের মাধ্যমিক এক্সাম বলো বা বোর্ড এক্সাম বলো, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু। অর্থাৎ যে করে সে ধরে কর্মধারায়, যিনি করেন তিনি ধরেন, বা কর্মধারণ করেন যে, ইত্যাদি। এই তিনটে ব্যাস বাক্য, কর্মধারয় কথাটির অর্থ কি, কর্মধারণ করেন জি বা কর্মধারণকারী ইত্যাদি, আর কোন পদের অর্থ প্রাধান্য পায়? উত্তরে পরপদের অর্থ প্রাধান্য পায়। এবার যে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা দাঁড়িয়ে যায়, যে স্যার দ্বন্দ্ব সমাস আর কর্মধারয় সমাস এদের মধ্যে তফাৎ কি? আমি যখন শ্রেণীবিভাগ করেছিলাম, এটা লিখে রেখেছি এই কারণে, কর্মধারয় সমাসে যখন দ্বন্দ্ব সমাসের শ্রেণীবিভাগ করেছিলাম, সেখানে স্যার বিশেষ্য পদের সঙ্গে বিশেষ্য পদের দ্বন্দ্ব ছিল। আবার স্যার বিশেষ্য, বিশেষ্য প্লাস বিশেষ্য, বা বিশেষণ প্লাস বিশেষণ, এরকম আমাদের চারটে ভাগ আমরা পেয়েছিলাম। এখানে যখন কর্মধারয় সমাস করছি, সেখানেও স্যার আপনি একটু আগে বললেন কর্মধারয় সমাস আর হচ্ছে যে দ্বন্দ্ব সমাস, তার মধ্যে সেই একই রকম বিশেষ্য পদের সঙ্গে বিশেষ্য পদ, উভয় পদই বিশেষ্য, উভয় পদই বিশেষণ। আবার বললেন যে পূর্বপদ হবে বিশেষণ, পরপদ হবে বিশেষ্য। আবার আপনি বললেন পূর্ব নিপাতনের ক্ষেত্রে হলে পূর্বপদ বিশেষ্য হতে পারে, পরপদ বিশেষণও হতে পারে। তাহলে স্যার এখন কথা হলো, যদি দুটো বিষয় ভিন্ন নয়, দুটো বিষয় বিশেষ্য বিশেষণ, বিশেষণ বিশেষ্য ইত্যাদি ইত্যাদি এইরকমই দেখা দেয়, তাহলে এখন প্রশ্ন হলো, দ্বন্দ্ব সমাসের সঙ্গে স্যার কর্মধারয় সমাসের তফাৎ বা পার্থক্যটা কি? এর উত্তর খুব সাধারণ, খুবই সাধারণ। সাধারণটা কি? না, একটা কথা হলো, দ্বন্দ্ব সমাস এবং কর্মধারয় সমাস এই দুটোর মধ্যে পার্থক্য একটি। কি একটি? নিশ্চয়ই তোমাদের মনে আছে, একটু আমাকে কমেন্ট করে জানাও, যে দ্বন্দ্ব সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়। প্লিজ কমেন্ট করে জানাও তো দেখি, যে দ্বন্দ্ব সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়। আশা করি তোমাদের মনে আছে, দ্বন্দ্ব সমাসে কিন্তু উভয় পদের অর্থ প্রাধান্য পায়। যেখানে আমরা পূর্বপদ বা পরপদ কোনো একটি নির্দিষ্ট পদ কিন্তু প্রাধান্য পায় না, সেখানে উভয় পদেরই অর্থ প্রাধান্য পায়। কিন্তু কর্মধারয় সমাসে কিন্তু একটা পার্থক্য অবশ্যই আছে। এখানে পূর্বপদ ও পরপদ বিশেষ্য বা বিশেষণ যাই হোক না কেন, বা বিশেষ্য বিশেষণ যা হোক না কেন, বা বিশেষ্য বিশেষ্য যাই হোক না কেন, অবশ্যই পরপদের অর্থ প্রাধান্য পাবে। এইটা একটু মাথায় রাখতে হবে। এইটা হচ্ছে গিয়ে কি, দ্বন্দ্ব সমাস এবং কর্মধারয় সমাসের মধ্যেকার পার্থক্য। কি পার্থক্য বললাম? দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদ কি হবে? প্রাধান্য পাবে। অর্থাৎ সে দুটো পদই বিশেষ্য হতে পারে, দুটো পদই বিশেষণ হতে পারে, একটি বিশেষ্য একটা বিশেষণ হতে পারে, বা বিশেষণ বিশেষ্য হতে পারে, যাই হোক না কেন, উভয় পদ কিন্তু ব্যাস আমাদের সমাসবদ্ধ পদে প্রাধান্য পাবে। কিন্তু যখন কর্মধারয় সমাস করব, সেখানে বিশেষ্য পদের সঙ্গে বিশেষ্য হোক, বা বিশেষণ বিশেষণ হোক, বা বিশেষণ বিশেষ্য হোক, বা পূর্ব নিপাতনে বিশেষ্য বিশেষণ হোক না কেন, যাই হোক না কেন, সেখানে পরপদের অর্থ প্রাধান্য পাবে। এটা একটু মাথায় ঢুকিয়ে নাও, যে যখন আমরা পাবো, যখন দ্বন্দ্ব সমাস বোধ উভয় পদের অর্থ প্রাধান্য পায়, আর যখন আমরা দেখব যে কর্মধারয় সমাস, সেখানে কিন্তু অবশ্যই কি হবে, না উত্তর পদ বা পরপদের অর্থ প্রাধান্য পাবে। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে যেটুকু আলোচনা করলাম, সেখান থেকে কি কি বোর্ড এক্সামের প্রশ্ন আসতে পারে সেটা একটু জানবো। একটা হচ্ছে কর্মধারয় সমাস কাকে বলে,
অবশ্যই কর্মধারয় কথাটির অর্থ কি এবং ব্যাস বাক্য, এই দুটো একটু ভালো করে পড়বে। হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষা বলো বা অন্য যে কোনো পরীক্ষার জন্য কিন্তু অবশ্যই মাথায় রাখবে এই দুটো প্রশ্ন আমি ভিভিআই দিয়ে দিচ্ছি, যাতে পরীক্ষায় তোমরা ভালো করে করতে পারো। ঠিক আছে? আর এটা কি না হচ্ছে কর্মধারয় সমাসের কোন পদে কোন সমাসের মানে পার্থক্যটা কি? এটা হচ্ছে গিয়ে কি, নিশ্চয়ই আমরা একটু আগে আলোচনা করলাম। আর এটা, এই তিনটে বোর্ড এক্সামের জন্য ভিভিআই, দেবিত স্যার বলে যাচ্ছে ভিভিআই, অতএব এটা ভালো করে করতে হবে। ঠিক আছে? এই ৪টি প্রশ্ন যদি তোমরা সুন্দর করে ভালো করে নিতে পারো, তাহলে আমি আশা করি যেটুকু ক্লাস আজকে কর্মধারয় সমাসের করলে সেখান থেকে কিন্তু কোনো প্রশ্ন আটকাবে না। এবার আসছি, যারা আমরা বোর্ড এক্সামের জন্য ছাড়া চাকরি পরীক্ষার জন্য আমরা খাটছি, সেখানে কি করব? অবশ্যই সমাস কাকে বলে এটা তো আমরা করব। তার সঙ্গে কথার অর্থ, এটা এটা না, এটা ঘুরিয়ে দেবে। এটা এমসিকিউ দেবে। যে যে সমাসে পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ্য হয়, সেই সমাসকে কি সমাস বলে? হ্যাঁ, এইভাবে তোমাকে এমসিকিউতে প্রশ্ন দেবে। এটা একটু সেই জন্য সংজ্ঞাটা জানতে হবে। আর অবশ্যই কর্মধারয় সমাস কোন সমাসের উদাহরণ, এই হিসেবে তোমাকে দিতে পারে, কথাটির অর্থ দিতে পারে, কোন সমাসের উদাহরণ। তোমাদের মাধ্যমিক তোমরা যারা বোর্ড এক্সামে তাদের জন্য কিন্তু মাথায় রেখো, তারাও কিন্তু এটা করে রাখবে। একই রকম পার্থক্য, মানে কি দেখে আমরা কর্মধারয় সমাস এবং দ্বন্দ্ব সমাস চিনবো, এই হিসেবেও কিন্তু এইখানে এই প্রশ্নটা করে রাখতে হবে। আর অবশ্যই এটা কোন সমাসের আহ কর্মধারয় সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়, এটা একটু করতে হবে। তবে হ্যাঁ, এটা মাথায় রাখবে, যারা চাকরির জন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তারা কিন্তু মাথায় রাখবে কর্মধারয় সমাসে এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, যেমন তৎপুরুষ সমাসেও কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পায়। তো যখন অপশন থাকবে সেটা কিন্তু ভেবেচিন্তে আমাদের দিতে হবে। ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছো। কর্মধারয় সমাসের সাধারণ কর্মধারয় সমাস। তো কর্মধারয় সমাস আলোচনা করতে গিয়ে আমরা প্রথমেই যে শ্রেণীবিভাগটা করব বা যে শ্রেণীবিভাগটা আলোচনা করছি, সেটা হচ্ছে গিয়ে কি না, কর্মধারয় সমাসকে মোটামুটি ভাবে আমরা 5 ভাগে ভাগ করি। আমাদের বেশিরভাগ বইয়ে তাই দেওয়া আছে। কোনো কোনো বইয়ে আমরা এটাও দেখেছি যেখানে গঠনগত দিক থেকে বা অর্থগত দিক থেকেও ভাগ এরকম আমরা পাই। তবে আমরা সাধারণভাবে এই 5টা ভাগে ভাগ পাবো। একটা হলো সাধারণ কর্মধারায়, ২ নম্বর উপমিত কর্মধারায়, উপমান কর্মধারায়, রূপক কর্মধারায় এবং মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। তো সাধারণ কর্মধারয় সমাস আলোচনা করতে গেলে প্রথমেই যে বিষয়টা সবার প্রথমে আসে, সাধারণ কর্মধারয় সমাসটা কি? সাধারণ কর্মধারয় সমাস আলোচনা করতে গেলে বিভিন্ন বইয়ে সবচেয়ে বেশি যে সংজ্ঞাটা আমাদের দেওয়া আছে, সেটা হলো গিয়ে কি, যেটা এই মুহূর্তে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা। অর্থাৎ যে কর্মধারয় সমাসে বিশেষ্য পদের সঙ্গে বিশেষ্য পদের বা বিশেষণ পদের সঙ্গে বিশেষণ পদ বা বিশেষ্য পদের সঙ্গে বিশেষণ পদের সমাস হয়, সেই ধরনের সমাসবদ্ধ এবং পরপদ, অবশ্যই পরপদের অর্থ, কারণ কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। তো সেই ধরনের সমাসকে আমরা বলছি সাধারণ কর্মধারয় সমাস। তোমরা যখন কর্মধারয় সমাসের সংজ্ঞা পড়ছিলে, সেখানে কিন্তু একটা বিষয় আলোচনা করেছিলে বা তোমরা পড়েছিলে, যে সেখানে হচ্ছে গিয়ে কি ছিল, যে যে সমাসে হচ্ছে পূর্বপদ কি হয়, পরপদের বিশেষণ হয়। আমরা কিন্তু কর্মধারয় সমাসের সাধারণ কর্মধারয় সমাস আলোচনা করতে গিয়ে দেখলাম যে শুধু বিশেষণ নয়, গত ক্লাসে কিন্তু আমি বলেও ছিলাম যে শুধু বিশেষণ নয়, শুধু বিশেষ মানে পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ হবে এমনটা সবসময় দেখা যায় না। এটা ছাড়াও আরো অনেক প্রসেস আছে, আরো অনেক পদ্ধতি আছে যেগুলো আমাদের হয়ে থাকে। তো সেগুলো আজকে আলোচ্য বিষয়। তার মধ্যে 2টো বা 3টে বিষয় এখানেই আমরা পাচ্ছি। একটা হলো গিয়ে কি না, যে 2টো পদ অর্থাৎ পূর্বপদ ও পরপদ উভয় পদই হচ্ছে বিশেষ্য, বিশেষ্য পদের সঙ্গে বিশেষ্য পদের। 2 নম্বর পেলাম আমরা কি না, বিশেষণ পদের সঙ্গে বিশেষণ পদ, পূর্বপদ এবং পরপদ উভয় পদই হচ্ছে বিশেষণ হতে পারে। আরেকটা পেলাম আমরা বিশেষ্য পদের সঙ্গে বিশেষণ পদ। এটা আমরা বোধহয় উল্টো বিষয় পড়েছিলাম কোথায়, না সংজ্ঞাতে যখন কর্মধারয় সমাস আমরা আলোচনা করছিলাম, সেখানে আমরা পেয়েছিলাম কি না, পূর্বপদ হলো পরপদের বিশেষণ, তার মানে পূর্বপদ ছিল বিশেষণ আর পরপদ ছিল বিশেষ্য। কিন্তু এখানে এসে দেখলাম সংজ্ঞাতে আরেকটা নতুন পেলাম, যে পূর্বপদ বিশেষ্য হচ্ছে, পরপদ বিশেষণ হচ্ছে। বেসিক্যালি এটা হয় কখন, এটা হয় হলো পূর্ব নিপাতনের ক্ষেত্রে। আমরা একটা একটা করে আলোচনা করব। তাহলে আমরা কি পেলাম না, সাধারণ কর্মধারয় সমাস কাকে বলে, যে কর্মধারয় সমাসে
বিশেষ্য পদের সঙ্গে বিশেষ্য পদ বা পূর্বপদ ও পরপদ উভয় পদ বিশেষ্য, বা পূর্বপদ ও পরপদ উভয় পদই বিশেষণ, বা বিশেষণ পদ পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ্য হয় এবং সমাসবদ্ধ পদে পরপদের অর্থ প্রাধান্য পায়। এই ধরনের কর্মধারয় সমাসকে আমরা বলবো সাধারণ কর্মধারয় সমাস। তাহলে আমরা সহজভাবে একটা কথা বলতে পারি যে সাধারণ কর্মধারয় সমাস বেসিক্যালি নির্ভর করে আছে বিশেষ্য এবং বিশেষণের উপর, তাই না? বিশেষ্য এবং বিশেষণের উপর, যার জন্য গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে কর্মধারয় সমাস এবং দ্বন্দ্ব সমাসের মধ্যে পার্থক্য কি। আমি আই বাটনে ভিডিওটা দিয়ে দেব, পারলে একবার দেখে নিও যে কেন আমরা সেখানে আলোচনা করেছিলাম যে সাধারণ কর্মধারয় সমাস এবং দ্বন্দ্ব সমাস একই রকম বোঝাচ্ছে। কর্মধারয় সমাসও আমরা যেটা পাই, দ্বন্দ্ব সমাসও সেটা পেয়েছিলাম। তো তার জন্য আমরা পার্থক্যটা খোঁজার চেষ্টা করেছিলাম। যাই হোক, এখানে আমরা যে উদাহরণটা পাচ্ছি, যিনি গুরু তিনি দেব গুরুদেব। তো এখানে যিনি এবং তিনি এই দুটো পদ দিয়ে কি করা হয়েছে, নতুন একটি সমাসবদ্ধ পদ গঠন করা হয়েছে যেখানে গুরু এবং দেব। এই দেখো, গুরু এবং দেব এই দুটোই কিন্তু বিশেষ্য পদ। তো স্বাভাবিকভাবে এখানে বিশেষ্য পদের সঙ্গে বিশেষ্য পদের যে কর্মধারয় সমাস, অর্থাৎ পূর্বপদ ও পরপদ উভয় পদই হলো গিয়ে কি বিশেষ্য পদ। সেই সাধারণ কর্মধারয়ের উদাহরণ এখানে এসে দাঁড়িয়েছে। সাধারণ কর্মধারয় সমাস যখন আমরা পড়ছিলাম, সেখানে কর্মধারয় সমাসের আলোচনা প্রসঙ্গে কিন্তু এই জিনিসটা বলেছিলাম যে পূর্বপদ কি হবে না বিশেষণ হবে পরপদের। পূর্বপদ কি হবে, বিশেষণ হবে কার না পরপদের। অর্থাৎ এখানে একটা ভাগ আমরা পাচ্ছি। তো এই প্রসঙ্গক্রমে আমরা কিন্তু কর্মধারা সাধারণ কর্মধারা সমাসের শ্রেণী বিভাগটা করব, যেখানে আমরা মোটামুটি ভাবে চারটে প্রধান ভাগ আমরা পাই। কি কি চারটা ভাগ পাই, যেটা একটু আগে বললাম, উভয় পদ বিশেষ্য, অর্থাৎ পরপদ ও পূর্বপদ, আমি উল্টো লিখে দিয়েছি, পূর্বপদ দুটোই হলো বিশেষ্য। উভয় পদ বিশেষণ মানে পূর্বপদ ও পরপদ উভয়ই হচ্ছে গিয়ে কি বিশেষণ হবে। আবার এটা তো আমরা কর্মধারয় সমাসের সংজ্ঞাতেই পড়েছিলাম যে পূর্বপদ বিশেষণ আর পরপদ বিশেষ্য, অর্থাৎ যে সমাসে পূর্বপদ পরপদের বিশেষণ হয় তাকে কর্মধারয় সমাস বলেছিলাম। তার মানে এটা তো আমরা সংজ্ঞাতে কর্মধারয় সমাসের সংজ্ঞাতে পেয়েছিলাম, যার পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হয়। আরেকটি উদাহরণ আমরা পাই যে গিয়ে কি না বিশেষ্য পদ ও বিশেষণ পদ। এই যে বিশেষ্য পদ ও বিশেষণ পদ, এটা বেসিক্যালি এই যে সমাসটা আমরা পেয়েছি তার পূর্ব নিপাতন। পূর্ব নিপাতন, হ্যাঁ, পূর্ব নিপাতন প্রসঙ্গে কিন্তু আমরা এই বিষয়টা পাই, অর্থাৎ বিশেষ্য পদ ও বিশেষণ পদ এদের মধ্যেকার যে সম্পর্ক সেটা আমরা পেয়ে থাকি। দ্যাটস ওয়াই আমরা এই পার্থক্যটা লক্ষ্য করি। আমরা আলোচনা করব, একটা একটা করে উদাহরণ দিয়ে আমরা প্রত্যেকটা বিষয় আলোচনা করব। তবে এটা ছাড়াও কিন্তু আমরা আরো একটা ভাগ পাই, যেটাকে বলা হয় আগে ও পরে। এটা লিখে রেখে দাও, কারণ অনেক বই এইভাবে আগে পরে অর্থে আগে পরে, আগে পরে অর্থে কর্মধারয়, কর্ম আগে পরে অর্থে কর্মধারয়। এটা কিন্তু আমরা আমাদের বইয়েতে, অনেক বইয়েতে আছে, অনেক বইয়ে নেই। কেন নেই সেটা আমরা পরে আলোচনা করব, এবং যদি থাকে কোনো বই কোথায় থাকতে পারে সেটাও আমরা আলোচনা করব। ঠিক আছে, তো চলো একটা একটা শ্রেণী বিভাগ এবার একটু আলোচনা করি। প্রথমে আসছি পূর্ব উভয় পদই বিশেষ্য। এই যে উভয় পদ বিশেষ্য, যেটা একটু আগে তোমাদেরকে বললাম যে পূর্বপদ ও পরপদ এই দুটো পদই হচ্ছে গিয়ে কি না আমাদের কি হবে না বিশেষ্য হবে। যেমন ধরো দাদা ঠাকুর, দাদা ঠাকুর, তাহলে এখানে যদি আমি একটু বিশ্লেষণ করি তাহলে এরকম হয়, যিনি দাদা তিনি ঠাকুর। এই যে যিনি দাদা তিনি ঠাকুর, দাদা ঠাকুর, এই যে দাদা আর ঠাকুর এই দুটো পদই হলো গিয়ে কি না এই দুটো পদই হলো বিশেষ্য পদ। কি না বিশেষ্য পদ। আবার একই রকম ভাবে ঠাকুর এটাও কিন্তু বিশেষ্য পদ। তো যেহেতু উভয় পদই হলো বিশেষ্য, দ্যাটস ওয়াই আমরা এখানে বলছি যে উভয় পদের বিশেষ্য পদের
কর্মধারয় সমাস। এবার কেন প্রশ্ন হতে পারে স্যার যে স্যার দ্বন্দ্ব সমাস নয় কেন? তার কারণটা হলো এখানে পরপদ অর্থাৎ ঠাকুর পদটার কিন্তু প্রাধান্য পাচ্ছে। দ্যাটস ওয়াই এখানে কি হচ্ছে না, পূর্বপদ ও পরপদ বিশেষ্য হলেও দ্বন্দ্ব সমাসে না গিয়ে, আবার এটা বলতে পারি এখানে সংযোজক পদ যুক্ত নেই, এটাও আমরা বলতে পারবো। তো বেসিক্যালি পরপদের অর্থ প্রাধান্য পায়, এটা একটু মাথায় আমাদের রাখতে হবে। তাহলে কি হলো উভয় পদ বিশেষ্য কি না, যে কর্মধারয় সমাসে বা যে সাধারণ কর্মধারয় সমাসে ব্যাস বাক্যের মধ্যে অবস্থিত পূর্বপদ ও পরপদ উভয় পদই বিশেষ্য হয়, সেই কর্মধারয় সমাসকে আমরা বলবো গিয়ে কি না বিশেষ্য পদের সঙ্গে বিশেষ্য পদের কর্মধারয় সমাস বা উভয় পদ বিশেষার্থে সাধারণ কর্মধারয় সমাস। ক্লিয়ার? আশা করি এখানে আর কারো কোনো কোশ্চেন থাকছে না। চলো, এরকম আমরা আরেকটা উদাহরণ করতে পারি, যেমন ধরো ডাক্তার সাহেব। তাহলে এখানে যদি আমি ব্যাস বাক্য করি তাহলে একই রকম হবে, যিনি ডাক্তার তিনি সাহেব। এখানেও দেখো ডাক্তার আর সাহেব এই দুটো বিশেষ্য পদ। ডাক্তার একটা পেশা পদ, আর সাহেব বলতে স্পেসিফিক আগেকার সময় বাইরে থেকে আসা ইংরেজদেরকে সাহেব বলতাম, বা এখনকার সময় যারা একটু গোছালো, নিজেদের একটু আভিজাত্য ইত্যাদি অর্থে আমরা সাহেব বলি, সাহেবের মতো ঘুরছে ইত্যাদি বলে থাকি। তো কথাটার দুটোই পদ হলো বিশেষ্য পদ। তাহলে এটা বুঝতে পারলাম উভয় পদ বিশেষ্য কি না পূর্বপদ ও পরপদ উভয় পদই হলো গিয়ে কি না বিশেষ্য পদ হয়ে থাকে এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তখন তাকে আমরা বলছি গিয়ে কি উভয় পদ বিশেষার্থে সাধারণ কর্মধারয় সমাস। এরপরে যেটা আসছে গিয়ে কি উভয় পদ বিশেষণ। উভয় পদ বিশেষণটা কি রকম, আমি একটা উদাহরণ দিয়ে আবার একই রকম বোঝাচ্ছি, কি কাঁচা আর মিঠা। কাঁচা মিঠা, দেখো কাঁচা একটি গুণ, কার গুণ হতে পারে, যে কোনো ফলের গুণ হতে পারে, যে কোনো একটা গাছের গুণ হতে পারে, যে কাঁচা গাছ এভাবে হতে পারে, সবজি হতে পারে। মিঠাটাও কিন্তু একই রকম একটা গুণ, ফলের হতে পারে বা যে কোনো সবজি হতে পারে। তো এক্ষেত্রে দুটো পদকে, দুটো গুণকে কি করা হলো একত্রিত করে একটি পদ গঠন করা হলো, যাকে বলছি কাঁচা মিঠা। তো এটা আমি এরকম বলতে পারি, যা কাঁচা তাহাই মিঠা, এটা বলতে পারি। অথবা বলতে পারি কাঁচা অথচ মিঠা, অথচ মিঠা। দেখো এই অথচ পদ দিয়ে কিন্তু আমরা কি করেছি, এটাকে যুক্ত করেছি। হুম, এই যে দুটো গুণ, দুটো গুণ বলতে কি কি, একটা হলো কাঁচা, এটা একটা গুণ, এটা একটা গুণ বোঝাচ্ছে, আর একটা মিঠা, এটা একটা গুণ বোঝাচ্ছে। এই দুটো গুণ হওয়ার জন্য আমরা এই উভয় পদকে যখন কোনো বিশেষ্য পদের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝাতে আমরা কি বলি, বিশেষণ বলি। তো এটা যেহেতু গুণ, তাই এদেরকে আমি কি বলবো না বিশেষণ বলবো। সেম একই রকম এটা একটা গুণ, তাহলে এটাও একটা কি না বিশেষণ। যেহেতু উভয় পদই বিশেষণ, যেহেতু উভয় পদই বিশেষণ, দ্যাটস ওয়াই এক্ষেত্রে আমরা বলছি কি না বিশেষণ পদের সঙ্গে বিশেষণ পদের সাধারণ কর্মধারয় সমাস। তার সংজ্ঞা কি বলবো লিখে নাও, কি বলবো না যে সমাসে বা যে সাধারণ কর্মধারয় সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদই বিশেষণ এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে আমরা কি বলবো না বিশেষণ পদের বা বিশেষণ পদার্থে পদ অর্থে অর্থে সাধারণ কর্মধারয় সমাস। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। তাহলে এটা আমাকে একটু করে দেখাও যে কঠোর ও কোমল এটা কি ধরনের ব্যাসবাক্য হবে। আমি তোমাদেরকে এখানে দুটো উদাহরণ দিচ্ছি বা দুটো ট্রিক্স দিচ্ছি। একটা কথা মাথায় রেখো, এই যে উভয় পদ বিশেষণ, এটা বেসিক্যালি বেশিরভাগ ক্ষেত্রে যে আর সেই অথবা অথচ এই দুটো অর্থে কিন্তু কি হয় না বিশেষণ পদ হয়ে থাকে, মানে দুটো ব্যাসবাক্য হয়ে থাকে বেসিক্যালি বেশিরভাগ ক্ষেত্রে। তবে এই দুটো চেনার কিন্তু খুব সুন্দর একটা উপায় আছে, সেটাও বলি তাহলে। যদি কোনো ক্ষেত্রে সমার্থক শব্দ হয়, কি সমার্থক শব্দ, মানে সমার্থক শব্দ যোগে
যদি বিশেষণ সব যে পদগুলো ব্যবহার করা হয়েছে মোটামুটি সমার্থক শব্দ, সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখবে এই যে আর সেই, এই দুটো কিন্তু ব্যবহার হয় বেশিরভাগ ক্ষেত্রে, 99% ক্ষেত্রে কিন্তু এই ট্রিক্সটা কার্যকর। যদি কোনো বিশেষণ পদ ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, যেমন সহজ সরল, যাহাই সহজ তাহাই সরল, বা যে সহজ সেই সরল, এইভাবে যাহা তাহা বা যেই সে, ঠিক আছে। অর্থাৎ প্রায় সমার্থক বা সমার্থক শব্দ দিয়ে যদি কি করা হয় না, বিশেষণ পদে কর্মধারয় সমাস দেখি আমরা, তখন সেখানে কিন্তু কি করব না, দেখতে পাবো যে এই যে সে ইত্যাদিটা ব্যবহার করে। কিন্তু যদি বিপরীত, যদি বিপরীত শব্দ হয়, যদি বিপরীত শব্দ যোগে যদি বিশেষণ পদের একটা দেখি, মানে কঠোর, কঠোর ও কোমল, এ দুটো কি বিপরীত শব্দ, তাহলে কি বলবো, কঠোর অথচ কোমল। কিন্তু এখানে যদি আমি করি যে কঠোর সেই কোমল, তাহলে কিন্তু হচ্ছে না, তাহলে অর্থটা প্রকাশ পাচ্ছে। আর সমাসের সব থেকে বড় বিষয় হলো অর্থের পরিবর্তন করা যাবে না। কি বললাম বুঝেছো? তো কথাটা হলো সমাজ যদি কখনো দেখি এই বিশেষণ পদগুলো গ্রহণ করা হয়েছে কর্মধারয় সমাসের ক্ষেত্রে, অর্থাৎ তৃতীয় পরপদে অর্থ প্রাধান্য পাচ্ছে, এবং সেটা সমার্থক, সমার্থক বলতে কি বললাম, যেমন সহজ সরল, একটা উদাহরণ দিয়েছিলাম কি যেন, যেমন বললাম সহজ সরল। এই সহজ সরল যখন উদাহরণ দিচ্ছি, সহজ, যে সহজ বা যা সহজ তাহাই সরল, বা যে সহজ সেই সরল, এইভাবে হবে। কিন্তু যদি বিপরীত শব্দ দিয়ে যদি আমরা বিশেষণ লক্ষ্য করি, তখন কিন্তু অথচটা যুক্ত হবে। এটা একটু ভালো করে মাথায় রাখবে, কারণ ব্যাস বাক্য করতে গিয়ে কিন্তু এই মিস্টেকটা অনেক স্টুডেন্ট তোমাদের কিন্তু হয়ে থাকে। তোমরা যখন পরীক্ষার খাতায় যখন এই ধরনের শব্দ দেখে নাও, প্রথমেই ওই যে সে দিক করে করে অভ্যস্ত হয়ে যায়, প্রথমেই আমরা কিন্তু ওই যে সে বা যা তা ইত্যাদি দিয়ে কিন্তু আমরা ব্যাস বাক্যটা তৈরি করার প্রবণতা আমাদের থাকে। কিন্তু মাথায় রাখবে এই জিনিসটা যদি ভুল করে দাও, তাহলে কিন্তু পরে কিন্তু আর কখনোই ঠিক করতে পারবে না। কি বললাম বুঝেছো? অর্থাৎ আমার কাছে সহজ কথা হলো, যদি আমি সমার্থক শব্দ দেখি, তাহলে সেটা হবে গিয়ে কি না, যে সে বা যা তা ইত্যাদি দিয়ে আমি ব্যাস বাক্যটা গঠন করব। আর যদি বিপরীত শব্দ যোগে যদি আমরা দেখি বিশেষণগুলো ব্যবহার করা হয়েছে, তাহলে সেটা অথচ দিয়ে করব। এটা কিন্তু কোথাও তোমরা পাবে না, একমাত্র এই ক্লাসেই পাবে। তো এটা একটু মাথায় রাখবে, ঠিক আছে। নেক্সট, বিশেষণ পদ ও বিশেষ্য পদ, এটা তো অলরেডি আমরা কারক করতে গিয়ে পড়েছি, যেমন নবান্ন। ধরো নব যুক্ত অন্য নবান্ন, তাহলে যদি বলি যাহা নবান্ন যখন আমরা করছি, তখন নব মানে কি নতুন, আর অন্ন মানে কি, অন্ন মানে খাদ্য বিশেষ বা ভাত ভাত বিশেষ বলতে পারি। তাহলে এখানে পূর্বপদটা হলো গিয়ে কি না বিশেষণ, আর অন্য হলো গিয়ে কি খাদ্য বিশেষ, তাহলে সেটা হচ্ছে বিশেষ্য। অর্থাৎ হচ্ছে নতুন, নতুন যে অন্ন নবান্ন, নতুন যে অন্ন নবান্ন। এখানে আমরা দেখছি পূর্বপদটা হলো গিয়ে কি নতুন, আমি যোগ করে তাহলে ব্যাস বাক্যটা বুঝতে পারবে তোমরা, নতুন যে অন্ন, বা এটাকে আমরা এটা ব্যাকেটে দিয়ে আমরা বলবো নব, নব যে অন্ন নবান্ন, নব দিয়ে বলবো কি ব্যাকেটে নতুন যে অন্ন নবান্ন। এটা হলো কি নতুনটা হলো একটা গুণ, নতুন পুরনো এলো গুণ। তো সে একটা বস্তু বা যে কোনো কিছুর গুণ হতে পারে। তো এক্ষেত্রে আমরা বলবো এটা হচ্ছে গিয়ে কি না বিশেষণ। আর অন্য হলো গিয়ে কি, অন্য হলো বিশেষ্য। যেহেতু পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষণ, এটা কর্মধারয় সমাস আমরা আলোচনা করেছিলাম, কর্মধারয় সমাস করতে গিয়ে ওটা পড়েছিলাম। এক্ষেত্রে আমরা বলবো বিশেষণ পদ ও বিশেষ্য পদের মধ্যে কর্মধারয় সমাসের সংজ্ঞা কি হবে, যে সাধারণ কর্মধারয় সমাসে পূর্বপদ পরপদের বিশেষণ হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে আমরা বলবো গিয়ে কি বিশেষণ পদ ও বিশেষ্য পদের মধ্যে সাধারণ কর্মধারয় সমাস। একই রকম তাহলে এই উদাহরণটা তোমরা কমেন্ট করে জানাও যে সত্য কথা, এটা কি হবে, এটা কি ধরনের ব্যাস বাক্য হবে, কমেন্ট করে জানিও তোমরা তাহলে। ঠিক আছে, নেক্সট চলো। নেক্সট আসছি বিশেষ্য পদ ও বিশেষণ পদ। আমি কিন্তু প্রথমেই বলেছি যে বিশেষ্য পদ ও বিশেষণ পদ এটা কিন্তু স্পেসিফিক আলাদা করে কোনো উদাহরণ, মানে আলাদা করে কোনো রকম আমরা পাই না। বেসিক্যালি এটা হলো গিয়ে কোথায় হয়,
পূর্ব নিপাতনের ক্ষেত্রে হয়ে থাকে। কোথায় হয় না পূর্ব নিপাতন, আমি লিখে দিচ্ছি পূর্ব নিপাতন। অর্থাৎ সহজভাবে যদি আমি বলি সরি কোথায় গেল, হ্যাঁ, যদি আমি সহজভাবে বলি তাহলে হবে গিয়ে কি না ব্যাস বাক্যের মধ্যে কিন্তু কি হবে না কোনো পরিবর্তন হবে না। পরিবর্তনটা কোথায় হবে সমাসবদ্ধ পদে। একটু উদাহরণ যেটা দিচ্ছি দেখো, ডিম সেদ্ধ। তাহলে ডিম সেদ্ধ আমি যদি ব্যাস বাক্য করি ডিম যে সেদ্ধ, এটা হয় নাকি? বা যে ডিম সেই সেদ্ধ হয় নাকি? যে ডিম অথচ সেদ্ধ হয় না, কোনোটাতেই হয় না। কিন্তু যদি আমি এটা এইভাবে লিখি যে সেদ্ধ যে ডিম, তাহলে কিন্তু দেখো অর্থটা প্রকাশ পাচ্ছে। কিন্তু মজার গল্পটা দেখো, এখানে সেদ্ধটা কি না বিশেষণ, সেদ্ধ হলো বিশেষণ, একটা অবস্থা। ডিম কি, ডিম হলো বিশেষ্য, হলো। তার মানে যেটা আমরা কর্মধারয় সমাসের সংজ্ঞাতে পড়েছিলাম যে পূর্বপদ কি হয় পরপদের বিশেষণ হয়, তাহলে কিন্তু ভুল হচ্ছে। দেখো ব্যাস বাক্যে কিন্তু আছে পূর্বপদ কি হয়েছে এই ডিমের বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু মজাটা কোথায়, মজাটা এইখানে, অর্থাৎ সমাসবদ্ধ পদে। সমাসবদ্ধ পদে এসে গিয়ে দেখলাম যে না, সমাসবদ্ধ পদে এসে পূর্ব নিপাতন দেখলাম, অর্থাৎ যেটা পরপদ হিসেবে যেটা ব্যবহৃত হয়েছিল সেটা ব্যাস বাক্যের যেটা পরপদ ছিল সেটা কি হয়েছে সমাসবদ্ধ পদে এসে পূর্বপদ হয়ে গিয়েছে। এই যে পূর্ব নিপাতন, পূর্বে আনা হয়েছে নিপাতিত বা ফেলানো হয়েছে বা আনা হয়েছে ইত্যাদি, একে বলছি গিয়ে কি পূর্ব নিপাতন অবস্থা। এক্ষেত্রে আমরা দেখবো যে কি না পূর্বপদ দেখো এখানে কি হচ্ছে বিশেষ্য, আর সেদ্ধ কি বিশেষণ, তাই না? অর্থাৎ দেখা গেল যে ডিম সেদ্ধ ব্যাস বাক্যে কিন্তু রুলস এর নিয়ম পরিবর্তন হয়নি, ওই একটাই পেয়েছিলাম। তাই এই উদাহরণটা কিন্তু অনেক বইয়ে সেই জন্য দেওয়া নেই, অনেক বইয়ে দেওয়া নেই। কিন্তু এই যে পূর্ব নিপাতনের জন্য হচ্ছে এটাও কিন্তু সেখানে উল্লেখ করা নেই। মজার ব্যাপারটা এটা, মানে বইগুলোতে এমন প্রবলেম করে দিয়েছে যে সেখানে কিন্তু সাধারণভাবে এটা দেওয়া নেই যে এটা এই ধরনের বিশেষ্য পদ ও বিশেষণ পদ, সেখানে বিশেষণ পদের মধ্যে ও বিশেষ্য পদ এটাই দিয়েছে। কিন্তু সেই যে পূর্ব নিপাতনের জন্য যে এই ধরনের পরিবর্তনটা এসেছে সেটা কিন্তু সেখানে উল্লেখ করা নেই, এটা একটু মাথায় রাখতে হবে। তো বিশেষ্য পদ আর বিশেষণ পদটা কখন হচ্ছে, যখন বিশেষণ পদ ও বিশেষ্য পদের যে ব্যাস বাক্য সেটা সমাসবদ্ধ পদ যখন করা হচ্ছে, অর্থাৎ যখন সমস্ত পদ গঠন করা হচ্ছে, তখন সেখানে পূর্ব নিপাতন হচ্ছে। সেই পূর্ব নিপাতন হতে গিয়ে ব্যাস সমাসবদ্ধ পদে গিয়ে কি হচ্ছে না পূর্বপদ বিশেষ্য ও পরপদ বিশেষণ হচ্ছে। অর্থাৎ ব্যাস বাক্যের কোনো পরিবর্তন হচ্ছে না, ব্যাস বাক্য অ্যাজ পার রুলস কর্মধারয় সমাসের যে নিয়ম সেই অনুযায়ী দেখা যাচ্ছে, কিন্তু পূর্ব নিপাতনের জন্য সমাসবদ্ধ পদে পরিবর্তিত হয়ে যাচ্ছে। তাহলে এটা একটু আমাকে কমেন্ট করে জানাও যে হলুদ বাটা কি হবে, হলুদ বাটা ব্যাস বাক্য আমাদের কি হতে পারে, ঠিক আছে, এটা একটু করে জানাও আমাকে। নেক্সট যেটা বলবো, যেটা তোমাদের বহু বইয়ে কিন্তু উল্লেখ নেই, অনেক বই কিন্তু বিষয়টা নেই, সেটা কি না আগে পরে অর্থে। যেমন ধরো আগে পরে অর্থে যখন আমরা বলছি তখন একটা উদাহরণ হচ্ছে ধোয়া মোছা। তাহলে আগে ধুতে হবে পরে মোছামুছি। তো এই ধরনের ব্যাস বাক্যগুলো কি করে দেয় না এইভাবে করা হয়, আগে ধোয়া পরে মোছা। দেখছো একটা মাছি প্রচন্ড সমস্যা করছে, আগে ধোয়া পরে মোছা। দেখো এটা অনেক বইয়ে কি করেছে ওই বিশেষণ পদের পুরোপদ বিশেষণ পরপদ বিশেষ্য এর মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত করে দিয়েছে, আবার অনেক বইয়ে কিন্তু এটাকে কিন্তু অন্তর্ভুক্ত করেইনি। এখন মজার ব্যাপার হলো কেন করেনি, তার কারণটা একটাই, তার কারণ হলো কি না এই যে আগে আর পরে এটা কিন্তু যখন ব্যবহার করছি কার ক্ষেত্রে ব্যবহার করছি, এই যে এটা হচ্ছে নট বিশেষণ, এটা কি ক্রিয়াপদ। কিন্তু আমরা কিসে না কর্মধারয় সমাসে ক্রিয়াপদের ব্যবহার দেখি না, সংজ্ঞাতেই পড়েছি পূর্বপদ কি হয় না পরপদের বিশেষণ হয়ে থাকে। দ্যাটস ওয়াই এখানে ক্রিয়াপদের ব্যবহার লক্ষ্য করি না। তাই অনেক বইয়ে কিন্তু এটিকে আলাদা করে কোথাও অন্তর্ভুক্তি করে
নি। সেই জন্য অনেক বই আমরা পাই না, কিন্তু মজার ব্যাপার হলো পরীক্ষায় আমাদের আসে এই ধরনের আগে পরে অর্থে কি না কর্মধারয় সমাস বা সাধারণ কর্মধারয় সমাস। একই রকম কাটা বাটা, আগে কাটা পরে বাটা, কাটা বাটা। তো এই ধরনের সমাসগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে, একটু মনে রাখতে হবে যে আগে ও পরে অর্থেও সাধারণ কর্মধারয় সমাস হয়ে থাকে। আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছো সাধারণ কর্মধারয় সমাসের ভাগগুলো বা শ্রেণী ভাগগুলো। এরপরে যেটা আমরা আসবো সেটা হলো মধ্যপদলোপী সাধারণ কর্মধারয় সমাস বা মধ্যপদলোপী সাধারণ নয়, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আচ্ছা, এই মধ্যপদলোপী কর্মধারয় সমাস এর আগের ক্লাসেও বলেছি মধ্যপদ রিলেটেড দুটো সমাস আমরা পাবো, একটি কর্মধারয় সমাসে পাবো আর একটা কি বলেছিলাম বহুব্রীহি, আরটা পাবো বহুব্রীহি সমাসে পাবো। তো আজকে যেটা পড়ছি সেটা হচ্ছে মধ্যপদলোপী। সংজ্ঞার মধ্যেই নামের মধ্যে তার উত্তর লুকিয়ে আছে। প্রথমে বলছে মধ্য মানে মাঝের, মধ্য মানে মাঝের, পদ লোপ পেয়ে যাওয়া, লোপ পাওয়া। আচ্ছা, মাঝের পদটাকে আমরা কি বলি? আর একটা নাম আমরা বলেছিলাম কি না সহায়ক পদ। পারলে একবার প্রথম ভিডিওটা একবার দেখে নিও, যেখানে আমরা বলছি সহায়ক পদ কি। প্রথমের একবার সমাসের প্রথম ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, ওখান থেকে একবার দেখে নিও। তো যে পদগুলো বা যে সমসমান পদগুলো ব্যাস বাক্যের মধ্যে উপস্থিত থেকে সমাসবদ্ধ পদের অর্থকে প্রকাশ করতে বা বিশ্লেষণ করতে সাহায্য করে, সেই ধরনের সমাস, সেই ধরনের সমসমান পদগুলোকে আমরা বলি গিয়ে কি সহায়ক পদ। এই যে সহায়ক পদটা আছে, এই সহায়ক পদটাকে যখন আমরা সমাসবদ্ধ পদে গিয়ে দেখছি না, যখন সে লোপ পেয়ে যাচ্ছে, তখন তাকে বলছি মধ্যপদ। কেন মধ্যপদ? কারণ এই পূর্বপদ ও পরপদ কি না পূর্বপদ আর পরপদ এদের দুজনের মাঝে অবস্থিত। যেহেতু মাঝখানে এই পদটি অবস্থিত, তাই একে আমরা কি বলছি আরেক নাম না মধ্যপদ। তাহলে মধ্যপদ লোপী কি না যে কর্মধারয় সমাসে ব্যাস বাক্যের মধ্যবর্তী এক বা একাধিক, একটা হতে পারে বা একের বেশি পদ হতে পারে, লোপ পেয়ে যায়, সেই ধরনের কর্মধারয় সমাসকে বলছি মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। এখানে একটি শর্ট প্রশ্ন আছে যে মধ্যপদ লোপী সমাসে মধ্যপদটা কোথায় লোপ পায়? অবশ্যই সমাসবদ্ধ পদে লোপ পায়, মানে সমাসবদ্ধ পদে তার ব্যবহার আমরা লক্ষ্য করি না। ব্যাস বাক্যে তো আছে, কিন্তু সমাসবদ্ধ পদে কিন্তু তার অবস্থান আমরা লক্ষ্য করি না। এই জন্য আমরা তাকে বলছি কি মধ্যপদলোপী। কেন মধ্যপদলোপী? কারণ পূর্বপদ ও পরপদের মাঝখানের এই অবস্থান করছে, তাই জন্য হচ্ছে মধ্যপদ। আর এটা কতগুলো পদ হতে পারে? একটাও হতে পারে, একের বেশিও হতে পারে। যেমন হচ্ছে মানি রাখিবার ব্যাগ, মানি ব্যাগ। এই যে মানি হচ্ছে পূর্বপদ, ব্যাগ হচ্ছে পরপদ, আর রাখিবার এই যে পদটা, এটা হচ্ছে মাঝখানে, পূর্বপদ ও পরপদের মাঝখানে অবস্থিত। কিন্তু এই সমাসবদ্ধ পদের কোথাও রাখিবার কিন্তু কোনো আমরা হিন্টস পাচ্ছি না। দ্যাটস ওয়াই কে আমরা কি বলছি না মধ্যপদ লোপী কর্মধারায় সমাস। আশা করি এতটা পর্যন্ত সবাই বুঝতে পেরেছি। যারা এখনো পর্যন্ত ক্লাসটা দেখছো অবশ্যই একটা লাইক করবে, আর যদি কোনো রকম অন্য কোনো টপিক প্রয়োজন কমেন্ট করে জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো, তাদেরও হেল্প হয়ে যাবে। আর একটা হ্যাঁ, প্রথম কথা হচ্ছে গিয়ে কি যে প্রশ্নগুলো বললাম আশা করি তোমরা লিখে নিয়েছো। চলো একবার ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো একবার রিভিশন দিই, একবার মনে করিয়ে দিই কি কি প্রশ্ন আছে। ফার্স্ট, সাধারণ কর্মধারয় সমাসকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? সাধারণ কর্মধারয় সমাসকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? ১ নম্বর। ২ নম্বর প্রশ্ন হলো গিয়ে কি না কখন সাধারণ কর্মধারয় সমাসে, লিখো, আজকে আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি না কারণ আমি আজকে নিজে তৈরি করিনি। তো কখন সাধারণ কর্মধারয় সমাসে পূর্বপদ বিশেষ্য হয়? কখন সাধারণ কর্মধারয় সমাসে পূর্বপদ বিশেষ্য হয় ও পরপদ বিশেষণ হয়? আবারও রিপিট করছি, কখন সাধারণ কর্মধারয় সমাসে পূর্বপদ বিশেষ্য হয়, পরপদ বিশেষণ হয়? উত্তর নিপাতন, পূর্ব নিপাতন অর্থে এই ধরনের আমরা বিষয় লক্ষ্য করি।
3 নম্বর, সাধারণ কর্মধারয় সমাসে কোন ক্ষেত্রে আগে ও পরে, আগে ও পরে কি হয় না কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় সমাস হয়ে থাকে? উত্তর হবে ক্রিয়ার, সাধারণভাবে ক্রিয়া বোঝাতে বা কাজ বোঝাতে সাধারণ ক্ষেত্রে আগে ও পরে হয়ে থাকে। হলো। আচ্ছা, 5 নম্বর, 5 নম্বরটা কি? আই থিঙ্ক 4 বা 5 হবে। কি না কখন আমরা অথচ মানে ট্রিক্সটা, যেটা ট্রিক্স মানে যে ট্রিক্সটা শেখালাম, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে সাধারণ বিশেষণ, যে সাধারণ কর্মধারয় সমাসের বিশেষণ, উভয় পদ যে বিশেষণ, কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করব, কোন ক্ষেত্রে আমরা যে সে বা যা তা ব্যবহার করব, আর কোথায় অথচ ব্যবহার করব, এই যে ট্রিক্সটা, এটাও আমরা একটু মনে রাখবো। তবে এখান থেকে সবচেয়ে বেশি বার যেটা প্রশ্ন আসে, বিশেষ করে এই মধ্যপদলোপী কর্মধারয় সমাস। একটা কথা হচ্ছে, এই মধ্যপদলোপী কর্মধারয় সমাস অর্থাৎ মধ্যপদলোপী কর্মধারায় আর মধ্যপদলোপী বহুব্রীহি, এদের মধ্যেকার পার্থক্য কি? যখন বহুব্রীহি সমাস পড়াতে যাবো সেখানে অবশ্যই আলোচনা করে দেবো, কিন্তু এখন প্রশ্ন লিখে রাখো, মধ্যপদলোপী কর্মধারায় এবং মধ্যপদলোপী বহুব্রীহি সমাস এর পার্থক্য কি? আর যারা চাকরির জন্য পরীক্ষা দিচ্ছ তাদের জন্য বলবো, এই সাধারণ কর্মধারয় সমাস থেকে কিন্তু প্রচুর পরিমাণে কি আসে না উদাহরণ আসে পরীক্ষায়। বিশেষ করে আহ জায়া ও পতি দম্পতি, এই দম্পতিটা কিন্তু কি হয় না কর্মধারয় সমাস, দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আসে। আবার এই একই রকমের ক্ষেত্রে কিন্তু কর্মধারয় সমাসেও কিন্তু এরকম দাদা ঠাকুর, হ্যাঁ ওই জায়াপতির মতো একই রকম উদাহরণ হচ্ছে না, তো এক্ষেত্রে তোমার সমস্যা হতে পারে। সেই জন্য চেষ্টা করবে যে উদাহরণগুলো যেভাবে দেখে দিলাম, যেভাবে বোঝার বা মনে রাখার ট্রিক্স গুলো বললাম সেভাবে মনে রাখতে, এবং এই ধরনের উদাহরণগুলো ভালো করে প্র্যাকটিস করতে। ঠিক, আমরা শুরু করি কোনো সময় না করে। তো প্রথমত আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে কি, এই যে উপমান, উপমিত, রূপক, কর্মধারয় আমরা সমাস বলছি, এটা আলোচনা করতে গেলে প্রথম যে ভাগটা জানতে হয়, উপমান কি বা উপমেয় বা কি, এগুলো আমাদের জানতে হয়। তবে আজকের ভিডিওতে যারা এখনো আছো তাদেরকে আমি বলবো যে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক চ্যানেলটিকে ফলো করো এবং অবশ্যই চেষ্টা করো লাইক করতে। বা তোমার যদি কোনো কমেন্ট থাকে, কোনো কিছু জানানোর থাকে, সেটাও তোমরা জানো, স্যার এই বিষয়ে ভিডিও করে দিন বা স্যার এই বিষয়ে একটা ক্লাস নিয়ে নিন, তাহলে আমি সেটাকেও আমরা করার চেষ্টা করব। ঠিক আছে? তো চলো, উপমানটা কি দেখো। আমরা যখন কোনো কিছুর সঙ্গে কাউকে তুলনা করি, ধরো তুমি তোমার দুজন বন্ধু, একজনের নাম ধরলাম কাকলি, আরেকজনের নাম ধরলাম সুস্মিতা। তো সুস্মিতা আর কাকলি এই দুজনের মধ্যে তুলনা করছি এই কারণে, ধরো দুজনেই হচ্ছে ক্লাস 10-এ পড়ে। তো এখন কথা হলো, আমি বললাম সুস্মিতা কাকলির মতোই ক্লাস 10-এ পড়ে। আমি যখন বলছি সুস্মিতা কাকলির মতোই ক্লাস 10-এ পড়ে, তখন কিন্তু সুস্মিতাকে তুলনা করছি কার সঙ্গে? কাকলির সঙ্গে তুলনা করছি। এবং কেন তুলনা করছি? কারণ দুজনেই ক্লাস 10-এ পড়ে। এই যে একজনের সঙ্গে আরেকজনকে তুলনা করছি এবং তাদের মিলের জন্য, তাদের স্পেসিফিক কোনো একটা মিলের জন্য তুলনা করছি, এই জায়গায় দাঁড়িয়ে এই 4টি বিষয় কিন্তু আমাদের আসে। যখন কারো সঙ্গে কাউকে তুলনা করছি, অর্থাৎ যার সঙ্গে আমি তুলনা করছি, যার সাথে আমি তুলনা করছি, তাকে বলছি উপমান। আর যাকে তুলনা করছি তাকে বলছি গিয়ে কি না উপমেয়। আবারও বলছি, যার সঙ্গে আমি তুলনা করছি, কার সঙ্গে? না কাকলির সঙ্গে তুলনা করছি। কাকে তুলনা করছি? না সুস্মিতাকে তুলনা করছি, যে সুস্মিতা কাকলির মতোই ক্লাস 10-এ পড়ে। তাহলে কাকলির সঙ্গে তুলনা করছি, যার সঙ্গে তুলনা করছি সে হচ্ছে উপমান, তাহলে কাকলি এখানে উপমান, আর সুস্মিতা হলো গিয়ে কি উপমেয়। কেন তুলনা করছি? তাদের মধ্যে স্পেসিফিক একটা মিল আছে, এর মধ্যে একটা কোনো একটা স্পেসিফিক গুণ বা নির্দিষ্ট কোনো একটা ধর্ম ইত্যাদি মিল আছে বলে। যে মিলটার জন্য তাদের মধ্যে তুলনা করছি তাকে আমরা বলছি সাধারণ ধর্ম। অর্থাৎ উপমান এবং উপমেয় এই দুজনের মধ্যে যখন কোনো একটা স্পেসিফিক কি দেখি, মিল দেখি, সেই যে মিলটা, সেই যে গুণটা যার জন্য তাদের মধ্যে তুলনা করছি তাকে আমরা বলছি সাধারণ ধর্ম। স্বাভাবিক ব্যাপার, অ্যাজ ইউজুয়াল, যে যার শব্দ দ্বারা আমি তুলনা করা বোঝাচ্ছি, যে মতো, ন্যায় ইত্যাদি, এই শব্দগুলোকে আমরা বলছি তুলনাবাচক শব্দ। এটা আমাদের একটু জানতেই হয়, না জানলে আমরা পরের ক্লাসটা করতে পারি না।
আবার যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, যারা বোর্ড এক্সাম দিচ্ছ, তাদের জন্য কিন্তু এই উপমান কাকে বলে, উপমেয় কাকে বলে, এবং সাধারণ ধর্ম কাকে বলে, স্পেসিফিক, এগুলো কিন্তু ভিভিআই, তারা একটু লিখে রাখো, এই তিনটে কিন্তু ভিভিআই, পারলে তুলনাবাচক শব্দটাও করে রেখো, এটা কিন্তু এগুলো কিন্তু পরীক্ষায় স্পেসিফিক 1 নম্বরের প্রশ্ন আছে। যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ 2.4 চার দুইয়ের যে 4-এর দাগের যে প্রশ্নগুলো থাকে, আমাদের 8টা প্রশ্ন করতে হয়, তাদের জন্য কিন্তু এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। আর যারা কম্পিটিটিভ এক্সামের জন্য দিচ্ছ, তাদের তো অবশ্যই ঘুরিয়ে দেবে, যে যার সঙ্গে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমান, উপমেয়, এইভাবে কিন্তু তোমাদের অপশন দিতে পারে। দ্যাটস ওয়াই এটা একটু জানতে হবে। এরপরে যে জিনিসটা নিয়ে আমাদের সমস্যা, যে জিনিসটা আমাদের বুঝতে গিয়ে বা পড়তে গিয়ে সমস্যা হয়, সেটা হচ্ছে গিয়ে কি না, উপমিত কর্মধারায়, উপমান কর্মধারায় এবং রূপক কর্মধারায় চেনা এবং জানা। একটু সংজ্ঞাটা দুটো আলোচনা করি, তারপর ট্রিক্সে আসছি। মানে সরাসরি ট্রিক্সে আমি আসছি না। উপমিত কর্মধারায় সমাস, সাধারণভাবে এইটুকু মাথায় রাখো, উপমান কর্মধারায় সমাস হোক, উপমিত কর্মধারায় সমাস হোক, যাই হোক না কেন, উভয় ক্ষেত্রেই কিন্তু একটি বিষয় অবশ্যই মিল পাবে। সেটা হচ্ছে উপমিত কর্মধারায় সমাস হলে পূর্বপদ উপমেয় হবে, উপমান কর্মধারায় সমাস হলে পূর্বপদ উপমান হবে। এটা একটু মাথায় ঢুকিয়ে নাও, কারণ বিকজ অফ এটা আমাদের পরীক্ষায় অনেক সময় দেয় যে উপমান কর্মধারায় সমাসে পূর্বপদ কি, উপমিত কর্মধারয় সমাসে পূর্বপদ কি, এগুলো কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে। তো দ্যাটস ওয়াই এটা একটু মাথায় রাখো। একবার সহজভাবে, উপমান কর্মধারয় সমাস হলে পূর্বপদ উপমান হবে, এবং উপমিত কর্মধারয় সমাস হলে পূর্বপদ উপমেয় হবে। পরেরটা কি হবে, পরপদ কি হবে, সেটা আমাদের আলাদা হতে হবে। কিন্তু পূর্ব পদগুলো কিন্তু যে সমাস বলবে, উপমান হলে উপমান হবে পূর্বপদ, উপমিত বললে পূর্বপদ উপমেয় হবে। ক্লিয়ার? এটা আশা করি কারো সমস্যা হওয়ার কথা নয়। এটা কিন্তু শর্ট প্রশ্ন দেয়, প্লিজ লিখে নি খাতায়, ঠিক আছে? আমি যেমনটা প্রতি ক্লাসে তোমাদের বলি, যে ক্লাস করার আগে কিন্তু অবশ্যই কি করবে না, পেন এবং পেন্সিল নিয়ে বসবে, পেন কলম নিয়ে বসো, প্রশ্নগুলো লেখো, উত্তরগুলো পারলে লিখে রেখো, ঠিক আছে? অন্তত প্রশ্নও তুলে রাখো, যাতে তোমাদের পরে অ্যান্সার করতে সুবিধা হয়। তো সংজ্ঞাতে এলে আমাদের যেটা হয় সাধারণভাবে, উপমিত কর্মধারয় সমাস কাকে বলে? তাহলে আমি কি বললাম, পূর্বপদ সবসময় কি হবে না, উপমেয়, উপমেয় হবে। তাহলে যে কর্মধারয় সমাসে পূর্বপদ উপমেয় এবং পরপদ উপমান হয়, উপমিত কর্মধারয় সমাস কি বলছে, পূর্বপদ উপমেয় এবং পরপদ কি হবে, উপমান হবে। এবং তাদের মধ্যে একটা সাধারণ ধর্ম যেটা থাকছে, যে যে ধর্মটার জন্য আমরা তাদের মধ্যে মানে তুলনা করছি, সেই ধর্মটা কিন্তু এখানে অনুপস্থিত থাকবে। অর্থাৎ যে কর্মধারয় সমাসে পূর্বপদ উপমেয় এবং পরপদ উপমান হয় এবং তাদের মধ্যে তুলনা করা বোঝায়, কিন্তু তাদের মধ্যে যে সাধারণ ধর্ম ছিল সেটা কিন্তু থাকবে না, সেটা অনুপস্থিত থাকবে, সেই কর্মধারয় সমাসকে বলছি উপমিত কর্মধারয় সমাস। এবার একটা কথা শোনো, এইখান থেকে একটি শর্ট প্রশ্ন আসে। কি শর্ট প্রশ্ন আসে? সেটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাসে, উপমিত লিখে না, উপমিত কর্ম ধারয় সমাসে কোন পদ অনুপস্থিত থাকে? ঠিক আছে, এটা একটু লিখে নাও, বিকজ অফ এটা আমাদের অনেক সময় পরীক্ষায় দিয়ে থাকে। কি অনুপস্থিত থাকে? সাধারণ ধর্ম অনুপস্থিত থাকে, সাধারণ ধর্ম এখানে থাকে না। যেমন ধরো মুখ চন্দ্রের ন্যায়। আচ্ছা, আমি কি করছি, মুখটাকে চাঁদের সঙ্গে তুলনা করছি, মুখটাকে চাঁদের সঙ্গে তুলনা করি, তাহলে যাকে তুলনা করছি সে হচ্ছে কি, উপমেয়। তার মানে কি, মুখের সঙ্গে মুখকে চাঁদের সঙ্গে তুলনা করছি, মুখ চন্দ্রের ন্যায়, চাঁদের মতো, তাহলে মুখ হচ্ছে এখানে গিয়ে কি, উপমেয়। তাহলে এখানে সংজ্ঞাতে কি ছিল, পূর্বপদ কি হয়, উপমেয়, তাহলে এখানে ঠিক আছে উপমেয়। আর পরপদ কি না, উপমান হয়, তাহলে যার সঙ্গে তুলনা তাকে আমরা কি বলি, উপমান বলি। তাহলে চন্দ্র বা চাঁদ হলো এখানে গিয়ে কি না, উপমান। তাহলে ঠিক আছে, যে যে কর্মধারয় সমাসে পূর্বপদ উপমেয় এবং পরপদ উপমান হয়, তাদের মধ্যে সাধারণ ধর্ম থাকে না এবং পরপদে প্রাধান্য পায়, তাকে বলছি আমি উপমিত কর্মধারয় সমাস। ক্লিয়ার? আর উপমান কর্মধারয় সমাস তাহলে কাকে বলবো আমরা, না যে কর্মধারয় সমাসে পূর্বপদ কি হবে, কি হবে, উপমান। যে কর্মধারয় সমাসে পূর্বপদ উপমান, কিন্তু কিন্তু পরপদ কিন্তু এখানে উপমেয় হবে না, এখানে পরপদ কি হবে, সাধারণ ধর্ম হবে। এখানে উপমেয় থাকে না, উপমান কর্মধারয় সমাসে কি থাকে না, সাধারণ ধর্ম থাকে, কিন্তু উপমেয় থাকে না। সেই কর্মধারয় সমাসকে বলবো উপমান কর্মধারয় সমাস। যেমন
গো ন্যায় বেচারা গো বেচারা, গো মানে গরু, গরুর মতো বেচারা, তাকে বলছি গো বেচারা। তাহলে দুটো জিনিস আমরা জানলাম, উপমিত কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাসে কি বলেছি, পূর্বপদ হবে উপমেয়, পরপদ হবে উপমান। উপমান কর্মধারয় সমাসে কি বলেছি, পূর্বপদ হবে কি উপমান আর পরপদ হবে সাধারণ ধর্ম। আচ্ছা, উপমিত কর্মধারয় সমাসে কি অনুপস্থিত থাকে, না সাধারণ ধর্মের অনুপস্থিত থাকে। যদি বলে একই রকম ঘুরিয়ে কোশ্চেন করা হয়, উপমান কর্মধারয় সমাসে কি অনুপস্থিত থাকে, প্রশ্ন লিখে নাও, উপমান কর্মধারয় সমাসে কোন পদ অনুপস্থিত থাকে, উত্তর হবে উপমেয় অনুপস্থিত থাকে। এখানে উপমেয়কে আমরা দেখতে পাই না। তাহলে কোশ্চেনটা কি হবে, না কোন উপমান, কোন না লিখে উপমান কর্মধারয় সমাসে কোন পদ অনুপস্থিত থাকে, কি হবে, না উপমেয় অনুপস্থিত থাকে। দুটোর ক্ষেত্রে কিন্তু দুটো আলাদা আলাদা প্রশ্ন বলে রাখলাম। এবার আসছি আমরা ট্রিক্সে। আজকে উপমান উপমেয় আলোচনা করলাম, এরপরে উপমান উপমেয় আমরা চেনার মানে উপমান কর্মধারয় উপমিত কর্মধারয় চেনার উপায় আমরা করবো। এখানে দুটো ট্রিক্স আছে, দুটো ট্রিক্সের মধ্যে সবাই আমরা বেশিরভাগটা জানি, একটা হয়তো সর্বক্ষেত্রে আমরা দেখবো সবাই মোটামুটি জানি, একটা হয়তো কেউ অনেকে জানি অনেকে জানি না। প্রথমত হলো গিয়ে কি, যদি শুধুমাত্র উপমান আর উপমিত কর্মধারয় চেনার উপায় বলি, তাহলে এই ট্রিক্সটা খুবই কার্যকারী। কি, এক হচ্ছে উপমান কর্মধারয় সমাসে বিশেষণ থাকে, উপমান কর্মধারয় সমাসে বিশেষণ থাকবে, কিন্তু উপমিত কর্মধারয় সমাসে বিশেষণ থাকবে না। বিশেষণ কি, বিশেষণ হচ্ছে বিশেষ্য, অর্থাৎ যার নাম বোঝাচ্ছে তার দোষ গুণ অবস্থা রূপ ইত্যাদিকে যখন বোঝানো হয়, তখন তাকে আমরা বলছি গিয়ে কি, না বিশেষণ। ঠিক আছে, কিন্তু তা কি বলেছি, না উপমান কর্মধারয় সমাসে কি থাকবে, না বিশেষণ থাকবে, কিন্তু উপমিত কর্মধারয় সমাসে বিশেষণ থাকবে না। চলো এই জায়গায় এসে কয়টা উদাহরণ দেখা যাক। সিংহ শিশু, আচ্ছা সিংহ আর শিশু দুটোর মধ্যে কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ? সিংহ বলতে কি বোঝায়, একটা পশুর নাম বোঝাচ্ছে, তাহলে এটা হবে গিয়ে কি, না বিশেষ্য। শিশু এটাও একজনকে বোঝাচ্ছে, তাহলে এটাও হবে বিশেষ্য। তাহলে এখানে কোনো বিশেষণ নেই, তাহলে যেহেতু বিশেষণ নেই তাহলে এটা কি হবে, না উপমিত। আবার দেখো হরিণ চপল, হ্যাঁ হরিণ বলতে এটা একটা কি, একটা পশুর নাম, তাহলে এটা বিশেষ্য। হুম, আর চপল, চপল বলতে কি বোঝায়, চপল বলতে বোঝায় চঞ্চল, অর্থাৎ চঞ্চলতা কি একটি গুণ, তাহলে এটা হচ্ছে গিয়ে কি, না বিশেষণ, তাই না বিশেষণ। তাহলে এটা কি, না যেহেতু একটি বিশেষ্য আর একটা বিশেষণ আছে, তাহলে যেখানে বিশেষণ থাকবে সেটা কি উপমান কর্মধারয়, তাহলে এটা হলো গিয়ে কি উপমান কর্মধারয় সমান। আবার দেখো তুষার শীতল, তুষার কি, তুষার বলতে বরফকে বোঝাচ্ছে, তাহলে এটা কি বিশেষ্য, এটা বিশেষ্য। শীতল কি, শীতল হচ্ছে একটা গুণ, হ্যাঁ তাহলে সেটা হচ্ছে গিয়ে কি, না বিশেষণ। তাহলে এটা হবে, এটা কি হবে, না উপমান। যেখানে বিশেষণ আছে, যেখানে বিশেষণ নেই সেটা হবে গিয়ে কি উপমিত। এটা কি ফুল, এটা একটা নাম বোঝাচ্ছে, তাহলে বিশেষ্য। আর বাড়ি কি, এটাও একটা থাকার জায়গা অর্থাৎ নাম বোঝাচ্ছে, এটাও বিশেষ্য, তাহলে এটা কি হবে, না উপমিত। তাহলে একটা ফার্স্ট ট্রিক্স হচ্ছে, আমি যখন সমাসবদ্ধ পদ দেখব, সেই সমাসবদ্ধ পদে যদি বিশেষণ থাকে তাহলে উপমান কর্মধারয় সমাস, আর যদি সেখানে কোনো কি না থাকে, না বিশেষণ না থাকে, তাহলে সেটাকে বলবো উপমিত কর্মধারয় সমাস। হলো ট্রিক্স নাম্বার টু। 2 নম্বর ট্রিক্স, 2 নম্বরটা কি, না যদি আমি দেখি, এটা সবাই মোটামুটি আমরা যারা পড়াশোনা করেছি তারা সবাই জানি, বা স্কুলে স্যাররাও বলে থাকেন, সেটা হচ্ছে গিয়ে কি, না উপমান কর্মধারয় সমাসে সবসময় সত্যতা থাকে, অর্থাৎ তুলনাটা সবসময় সত্য হয়, আর উপমিত কর্মধারয় সমাসে মিথ্যা থাকবে, অর্থাৎ তুলনাটা মিথ্যা হয়। কি রকম, দেখো সিংহ শিশু, আগের উদাহরণ দিচ্ছি, সিংহ শিশু, তাহলে কোন শিশু কি সিংহের মতো হতে পারে, হতে পারে না, কোন শিশুই সিংহের মতো হতে পারে না, তাহলে তুলনাটা মিথ্যা, তাহলে মিথ্যা মানে হচ্ছে উপমিত। হরিণ চপল, হরিণ চপল, তাই না, অর্থাৎ সেই যে চপলতাটা, অর্থাৎ সেই কেউ কোনো চঞ্চল মানুষ হতেই পারে, মানুষ খুব চঞ্চল হতেই পারে, হরিণ যেমন চঞ্চল, সে একটা বাচ্চা বা শিশু সেও খুব চঞ্চল হতে পারে, তাহলে এই মোটামুটি সত্যতা আছে, তার মানে এটা হলো গিয়ে কি
মান। আবার ধরো তুষার শীতল, শীতল অর্থাৎ তুষার যে বরফটা ঠান্ডা, তার মানে কি জিনিসটা সত্য, সত্য তুলনা বলছে, সত্য ভাবে তুলনা করছে, তাহলে এটা হবে গিয়ে কি উপমান। আবার ধরো ফুল বাড়ি, কারো বাড়ি কি ফুলের হতে পারে নাকি? হতে পারে না, অর্থাৎ পুরো বাড়িটা ফুল ফুল তো হতে পারে না, সেই জন্য তাকে বলছি তুলনাটা মিথ্যা, তাই এটাকে বলছি উপমিত। আশা করি মনে থাকবে। অর্থাৎ যদি দুটো ট্রিক্স আমরা জানলাম, উপমান আর উপমিত যে কর্মধারয় সমাস চেনার উপায়, একটা হচ্ছে গিয়ে কি না যদি সত্যি তুলনা হয় তাহলে সেটা হচ্ছে গিয়ে কি উপমান, যদি মিথ্যা তুলনা হয় তাহলে সেটা উপমিত। আর কি যদি বিশেষণ থাকে তাহলে সেটা উপমান, আর যদি বিশেষণ না থাকে তাহলে সেটা উপমিত। ক্লিয়ার? আশা করি আজকের পড়া তোমাদের কারো উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস অসুবিধে হবে না। নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে রূপক কর্মধারায়। রূপক কর্মধারায় সমাস যখন আলোচনা করছি তখন আমরা ফার্স্ট ধরো কাকে বলে। এখানে কিন্তু যারা মাধ্যমিক পরীক্ষা আছে তাদের জন্য একটি অর্থ খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অভেদ কল্পনা। অর্থাৎ যে কর্মধারয় সমাসে উপমেয় এবং উপমানের মধ্যে কি কি, উপমেয় এবং উপমানের মধ্যে পূর্বপদ উপমেয় পরপদ উপমান, তাদের মধ্যে অভেদ কল্পনা করা হয় তাকে বলছি আমরা রূপক কর্মধারয় সমাস। এ তো সংজ্ঞার জন্য ঠিক আছে, অভেদ কল্পনা, অভিন্ন কল্পনা, ঠিক আছে, এটা যদি বুঝতে পেরে যায় খুব ভালো। আঁখি রূপ পাখি, আঁখির সঙ্গে পাখি না পাখি আঁখি, কোনটার সঙ্গে যে কোনটা তুলনা করছে ঠিক বুঝতে পারছি না, অভেদ একটা কল্পনা করছি আমরা, এটা যদি বুঝতে পেরে যায় ঠিক আছে, কিন্তু যদি বুঝতে না পারি, যেটা সাধারণত আমাদের প্রত্যেক স্টুডেন্টদের জন্য হয়ে থাকে, কোনটা কোন সমাজ ঠিক বুঝতে পারি, তখন আমরা কি করব? সেই জন্য একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে গিয়ে কি না একটি দৃশ্যমানতা থাকবে, একটি দৃশ্যমানতা থাকবে না। অর্থাৎ যে পূর্বপদ ও পরপদ দুটো যে পদ পাচ্ছি আমরা, সেই দুটো পদ কিন্তু একটি কি থাকবে, দৃশ্যমানতা দেখতে পাবো তার মধ্যে, আর একটা পদকে আমরা দেখতে পাবো না। অর্থাৎ রূপক কর্মধারয় চেনার সহজ উপায় হলো গিয়ে কি একটা দৃশ্যমানতা থাকবে, অর্থাৎ পূর্বপদ ও পরপদ এই যে দুটো আছে এই দুটোর মধ্যে বেসিক্যালি পরপদ কি হবে না দেখতে পাবো, দৃশ্যমানতা থাকবে। একটি বলতে এখানে আমি কি বলবো না পরপদ, পরপদ কি হবে দৃশ্যমান থাকবে, কিন্তু পূর্বপদ অন্যটির মানে পূর্বপদ, পূর্বপদ কিন্তু আমরা দেখতে পাবো না, অনুমান করতে হয়, আমরা ফিল করতে পারি। ঠিক আছে, যেমন ধরো মন মাঝি, মন রূপ মাঝি, মাঝিকে আমরা দেখতে পাই, মনকে কখনো দেখতে পাই, এটাকে অনুভব করতে হয়। তার মানে কি এটা মন রূপ মাঝি, মন মাঝি রূপক কর্মধারয় সমাস। হৃদয় পদ্ম, পদ্মকে আমরা দেখতে পাই, কিন্তু হৃদয় একে আমরা দেখতে পাই নাকি? হ্যাঁ, আমার হৃদয়ে খুব কষ্ট পেয়েছি, হৃদয়কে দেখতে পাই, হৃদয়কে দেখে অনুমান করতে হয়, সেই জন্য এটাকে আমরা বলছি অদৃশ্যমানতা। বিপদ সিন্ধু, সিন্ধু অর্থাৎ সমুদ্রকে দেখতে পাই, কিন্তু বিপদকে আমরা দেখতে পাই, এটা বুঝতে হয় যে বিপদ এসেছে, তাই না? তো যেটাকে আমরা দেখতে পাই সেটা হচ্ছে গিয়ে কি না পরপদ হবে, আর যেটা দেখতে পাই না সেটা হবে পূর্বপদ। এই দৃশ্যমানতা ও অদৃশ্যমানতা দেখে কিন্তু আমরা রূপক কর্মধারয় সমাস চিনতে পারবো। মন রূপ মাঝি, মন মাঝি, হৃদয় রূপ পদ্ম, হৃদয় পদ্ম, বিষাদ বিপদ রূপ সিন্ধু, বিপদ সিন্ধু, বা বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু, দুটোই হয়, বিষাদ সিন্ধুটা বেশিরভাগ পরীক্ষায় এসেছে। ঠিক আছে, এগুলো হলো গিয়ে কি চেনার উপায়। আশা করি আজকের পর তোমাদের কারোরই কিন্তু উপমিত কর্মধারয় সমাস হোক, উপমান কর্মধারয় সমাস হোক, বা রূপক কর্মধারয় সমাসে কিন্তু অসুবিধা থাকবে না। ঠিক আছে, তো যারা বোর্ড এক্সাম তাদের জন্য কি, তাদের জন্য কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে কি কি প্রশ্ন করব আর কি কি প্রশ্ন করব না, এটা একটু দেখে নিও তোমরা, এটা জাস্ট একটা প্রোগ্রাম মনে রাখার জন্য আমি এটা দিয়েছি, পারলে একটু দেখে নিও। একটা কথা মাথায় রেখো, যে যে প্রশ্নগুলো আমাদের করতে হবে তার মধ্যে একটি হলো গিয়ে কি না কাকে বলে, প্রত্যেকটা সংজ্ঞা আমাদের করতে হবে, অভেদ কল্পনা বোঝাতে কোন সমাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোন কারক নয় কোন সমাস হবে, এটা হ্যাঁ আমি ভুল করেছি, কোন সমাস, তো এটা একটু করবে। উপমান কাকে বলে, উপমেয় কাকে বলে, সাধারণ ধর্ম কাকে বলে, এইগুলো সংজ্ঞাগুলো কিন্তু তোমরা ভালো করে করবে। ঠিক আছে, একবারে যা যা বললাম যেভাবে বললাম ভালো করে চেষ্টা করো যেন একবারে ক্লিয়ারলি করতে, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা মাস্ট বি আবার কমেন্ট করো, আমি অবশ্যই আরেকবার ক্লাস নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজ এই পর্যন্ত। যারা নতুন আছো বা যারা পুরো ক্লাসটা করলে তারা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরের ক্লাসে কিন্তু আমরা চেষ্টা করব যে সমাসের অন্য একটা টপিককে নিয়ে আলোচনা করতে, তো কন্টিনিউ আমরা সমাজটা আলোচনা করছি, চেষ্টা করো পুরোটাকে দেখে নিতে। ঠিক আছে, চলো।